প্যারিসে এক স্নিগ্ধ বিকেল, সূর্য ডুবতে তখনও ঘণ্টাখানেক বাকি। ঠিক সেই মুহূর্তে প্যারিসের আকাশটা অদ্ভুত এক লাভেন্ডার রং ধারণ করেছে। আকাশে সেই বেগুনি আভা যখন সোন নদীর বুকে আছড়ে পড়ল, তখন মনে হলো আকাশটাই সরাসরি নেমে এসেছে নদীর শীতল স্রোতে। শহরের ব্যস্ততা অবশ্য থেমে নেই। রাস্তার ধানের ছোট ছোট কাফে আর রেস্টুরেন্টগুলোতে আড্ডা গুঞ্জন। কেউ কফিতে চুমুক দিচ্ছে, কেউ বা প্রিয়জনের চোখের দিকে তাকিয়ে হারিয়ে গেছে আপন মনে। সবাই নিজের মতো করে ব্যস্ত। তাদের মধ্যে একজন হলো ইমামা। শূন্য নদীর পাশ ঘেঁষে অবস্থিত একটা ক্যাফেটেরিয়ার নিজের অবসর সময় কাটাচ্ছে সে। সে বিকেলে ৩টের দিকে এখানে এসেছে। এখন সময় ৫টার কাছাকাছি। এখানে বসে থেকে প্রাকৃতিক অ অনির্বচনীয় সৌন্দর্য উপভোগ করছে ইমামা। প্রাকৃতিপ্রেমী হওয়ার এখন থেকে যেতে ইচ্ছে করছে না তার। প্রকৃতিপ্রেমী এই মানুষটার কাছে এই মুহূর্তগুলো এক অমূল্য সম্পদ। সে মূলত এখানে এসেছিল সূর্যর সাথে দেখা করতে। ইচ্ছে ছিল না, তবে ইশাক সাহেব জোর করায় আসতে হলো তাকে। কিন্তু সে বসে নেই, নিজের মতো করে কফিতে চুমুক দিচ্ছে আর মোবাইলে পুরনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে হাতে ল্যাপটপ নিয়ে আগমন ঘটল মোসাইমের। চেহারায় ইমামার প্রতি নিবেদিত সম্মান ও নিখুঁত পেশাদারিত্বর এক অদ্ভুত মেলবন্ধন। মোসাইলকে আসতে দেখে ইমামা সোজা হয়ে বসল। হাতে ফোনটা ধীরে ধীরে টেবিলে উল্টো করে রাখল সে। মোসাইম কোনো কথা না বলে ধীরে পায়েও টেবিলের সামনে এসে দাঁড়ালো। তারপর হাতের ল্যাপটপটা ওপেন করে নিঃশব্দে এগিয়ে দিল ইমার দিকে। ইমামার ল্যাপটপের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে আদেশ ছুটল, বসো। মোসাইল যে ইমামের এই আদেশটুকুর জন্যই অপেক্ষা করছিল। আদেশ পাওয়া মাত্রই সে ধীরে পাওয়া এগিয়ে গিয়ে ইমামের সামনে চেয়ারে বসল। টেবিলের ওপর নিজের ২ হাতের আঙুলগুলো একে অপরের ভিতরে ঢুকিয়ে শক্ত এক মুঠো তৈরি করল সে। তারপর সরাসরি ইমার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, এখানে সব কারেক্ট ইনফরমেশন আছে ম্যাডাম। ইমামার ল্যাপটপের উজ্জ্বল স্ক্রিনটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। আঙুলগুলো কি বেডের ওপর নীরবভাবে চালিয়ে কিছুক্ষণ স্ক্রল করল সে। সব কিছুই খুঁজিয়ে দেখার পর ঠোঁটের কোণে সামান্য তৃপ্তি হাসি ফুটে উঠল। খুব নিশ্চুপ স্বরে নিজের মনে বিড়বিড় করে আওড়ালো, গুড। মেসাইল কিছুক্ষণ ইমামার ভাবভঙ্গি পর্যবেক্ষণ করল। ইমামা অত্যন্ত নির্বিষ্ট মনের ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, যেন বাইরে পৃথিবীর সাথে সব কোনো যোগসূত্র নেই। পিনপতন নীরবতা ভেঙে মেসাইলের ফোন ফের মুখ খুলল। আপনি ঠিকই ধরেছিলেন ম্যাডাম, উনি তার নিজের লোক দিয়ে পরিকল্পিতভাবে সব ভুল তথ্য দিয়েছে। আমাকে জানানো হয়েছে আদ্রিক ইউভ্যান রিক্ত অনাথ, কিন্তু ওনার বাবা মা বেঁচে আছে, রাশিয়ায় থাকে ব্যবসার জন্য। ইমামা বাঁকা হাসলো, এক টুকরো নির্বিকার হাসি। সে হাসিতে বিদ্রুপ নাকি অবজ্ঞা তা তো বোঝা দায়। ধীর অথচ দৃঢ় কণ্ঠে সে বলল, ও তো জানেই না যে কার সাথে খেলছে। আদ্রিক নিজের সম্পর্ক ভুল তথ্য ছড়িয়ে পানি ঘোরাল করার আগেই আমি ওর নারী নক্ষত্র জেনে বসে আছি। তোমাকে তো শুধু ওর সামনে একটা ট্রেলার দেখানোর জন্য পাঠিয়েছি। ইমামা অবাক মনোযোগ দিয়ে দিল ল্যাপটপে। মেসাইল চোখ সরুপ করে আদ্রিকে উদ্দেশ্য বিড়বিড় করে উঠল, কি অদ্ভুত মানুষ রে বাবা। নিজের বাবা মা বেঁচে থাকতেও কেউ এভাবে তাদের মেরে দেয়। আচ্ছা, ওর ফ্যামিলি বইয়ে ডাটা কি? আই মিন, এখানে দেখাচ্ছে টাইটান গ্লোবাল গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রি। গত ৫ বছর ধরে ওপেন হয়েছে, আর এই ৫ বছরে এখন আরম জড়িয়ে সাথে টক্কর দিচ্ছে। কিভাবে কি জানো কিছু? ইমার আকম্পিত প্রশ্নর সোমাইমের ভাবনার সুতোটাই ছিঁড়ে গেল। ঘোরের অতল থেকে আচমকাই বাস্তবে ফিরে এসে একটু থমকায় সে। নিজেকে দ্রুত সামলে নিয়ে ধীরে গলায় বলল, এই কোম্পানিটা আরও
45 বছর আগে ম্যাডাম, বলতে গেলে ওনার দাদার আমল থেকে। আদ্রিক স্যারের ফ্যামিলির একটা হিস্ট্রি আছে। ইমামা ভ্রু কুঁচকে এলো। ফ্যামিলির হিস্ট্রি? তার মানে এই বারান্দাও তবে কোনো পারিবারিক ইতিহাস আছে। নিজের অজান্তে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার। নিজেকে সামলে নিয়ে খানিকটা তাচ্ছিল্য মেশানো স্বরে সে জিজ্ঞেস করলো, কেমন ফ্যামিলি হিস্ট্রি? মেসাইম ধীরে গলায় জবাব দিল, ওনার বাবা স্টেনগান খান ইউভ্যান একজন রাশিয়ার কুখ্যাত মাফিয়া, আর উনার মা প্রিন্সিলার হেলেনা ছিল একজন মাফিয়া প্রিন্সেস। উনাদের দুজনের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হলেও একজন আরেকজনকে ভালোবাসতো এবং তারা ছিল একজন আরেকজনের প্রতি আসক্ত। বিয়ের 1 বছরের মধ্যে তাদের একটা পুত্র সন্তান জন্ম হয়, আদ্রিয়াক স্যার। এর 7 বছর পর জন্ম হয় একটি কন্যা সন্তান। নাম রাখা হয় এলিজাবেথ ওয়ারিন রিয়ান। ইমামার মাথায় যেন হঠাৎ বিদ্যুৎ খেলে গেল। বিস্ময়ে ঘোর কাটিয়ে উঠতে পারছে না সে। এলিজাবেথ, এই নামটা তো সে আগে কখনো শোনেনি, আর না কোনো ডকুমেন্টস ফাইলে ওর নাম আছে। অথচ আদ্রিকের জন্মের ঠিক 7 বছর পর তার জন্ম। হিসেবে মেলাতে গিয়ে ইমামা কিছু ভাবুক হয়ে পড়ল। তার মানে এলিজাবেথ এখন ঠিক ইমামার বয়সী? ইমার বয়স? অগণিত প্রশ্নের ভিড়। সে অমনয়ে বিড়বিড় করে উঠল, 7 বছর পর জন্ম। ইমার কথা শুনে মেসাইম খানিকটা মনোযোগ দিয়ে শুনল, তারপর মৃদু স্বরে সায় দিয়ে বলল, জি ম্যাডাম, ঠিকই ধরেছেন, ওর জন্ম আদ্রিক স্যারের 7 বছর পর। তার মানে এখন এলিজাবেথের বয়স ঠিক আপনার সমানই হওয়ার কথা। আপনার যেহেতু 22 চলেছে আর আদ্রিক স্যারের বয়স এখন 29, হিসেবে করলে এলিজাবেথের আপনার সমান। ইমামা কিছু চুপ করে রইল। তার চোখের দৃষ্টি কোথাও স্থির নেই, যেন অদৃশ্য দেওয়ালের হাজারো হিজির-বিজির নকশা আছে পড়েছে। মাথার ভেতর চিন্তারা সব জট পাকিয়ে আছে, ঠিক যেন একরাশ এলোমেলো সুতো। তার কোনো কুল কিনারা নেই। নিস্তব্ধতা সেই মুহূর্ত ভারী হয়ে উঠল। হঠাৎ সে ঘোর থেকে বেরিয়ে এলো। দীর্ঘ একটা শ্বাস ফেলল। জড়তা পাকানো চিন্তাগুলো একপাশে সরিয়ে রাখল সে। তারপর ধীরে স্বরে বলল, এরপর বলো কি হয়েছে? মেসাইল আবার বলা শুরু করলো আদ্রিয়াকে। পরিবারের পুরনো ইতিহাস ধুলোবালি জমা সেই পৃষ্ঠা ডুবে দিল অতীতের, যেখানে ছিল অ্যাডভেঞ্চার এবং বিষাদের ভরা। আদ্রিয়াক স্যার আর তার পরিবার ব্যবসার সূত্রেই প্যারিসে স্থায়ীভাবে থাকত। এই পরিবারে তার সবচেয়ে প্রিয় এবং আদরের মানুষ ছিল তার বোন এলিজাবেথ, যাকে ঘিরেই ছিল তার সমস্ত আবেগ আর দুর্বলতা। সব কিছু বেশে ভালোই চলছিল, কিন্তু ওই যে বললাম, ইস্তেন্দার খান ইউভান একজন রাশিয়ার কুখ্যাত মাফিয়া। উনি বিজনেসের পাশাপাশি স্নাগলিও খুন ইত্যাদির সাথে জড়িত আছে। যখন সেটা প্রকাশ পেল তখন তার 5 বছরে জেল হয় এবং এই কোম্পানি 15 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। সাথে তাকেও এই দেশে থেকে ব্যান করা হয়েছিল। তখন আদ্রিক স্যারের বয়স মাত্র 9 বছর। 5 বছর পর জেল থেকে বের হয়ে তারা রাশিয়ায় চলে যান। এরপর যখন 15 বছর শেষ হয় তখন স্টেনগার ইউভ্যানের পরিবর্তে আসেন আদ্রিক ইউভ্যান, সাথে তার বোন এলিজাবেথ ওয়ারিন রিয়ান। এরপর কোম্পানির যাত্রা আবার চালু হয়। ইমামা ল্যাপটপের উজ্জ্বল পর্দার দিকে আবারও স্থির দৃষ্টিতে তাকালো। চোখের সামনে ভাসতে থাকে নথিগুলো। যদি আদ্রিকের ফ্যামিলির হিস্ট্রি হয়, তবে সেখানে আরও আরও জমিও পরিবারের বিন্দুমাত্র চিহ্নও নেই। নামের কোনো মিল নেই, এমনকি দূরবর্তী কোনো যোগসূত্র পাওয়া উপায় নেই। ইমামা কিছুতেই মেলাতে পারছে না, যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, ইতিহাসের পাতায় যাদের নামগন্ধও নেই, তাদের সাথে কিসের এত দীর্ঘদিনের শত্রুতা? তাও আবার যেনতের কোনো নীরব নয়, রীতিমতো তথাকথিত সেই ভয়ঙ্কর জড়তা শত্রুতা। হাজার হাত হারেও ও মস্তিষ্কেও এখন একটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছে, যে শত্রুর ভিত্তি খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই শত্রুতা মানে কি? ইমামা কিছুক্ষণ চুপ থেকে মেসাইমের উদ্দেশ্যে বলল, ঠিক আছে, তুমি এখন যাও, আমার একটু সময় লাগবে, এত কিছু মাথায় ঢুকছে না। মেসাইম উঠে দাঁড়ালো। ইমামের দিকে সামান্য ঝুঁকে তার সমান
সম্মান প্রদর্শন করলো সে। এরপর ফিরে যাওয়ার উদ্দেশ্য পা বাড়াতে থেমে যেতে হলো। উল্টো দিক থেকে সূর্য আসছে, পরনে ফিটফাট কোট প্যান্ট, চোখ মুখে একজন একজন সফল ব্যবসায়ী। চতুর্থ অভিব্যক্তি। সূর্যকে এভাবে দেখে মেসাইমের কপালে হালকা ভাঁজ পড়ল। তবে সে ক্যাফেটেরিয়া ছেড়ে গেল না, বরং ইমামকেই পেশার দায়িত্বের সাথে আগলে রাখার তাগিদের পাশে একটি খালি টেবিলে নিঃশব্দে গিয়ে বসে পড়ল। তার তীক্ষ্ণ নজর তখন সূর্যের প্রতিটি পদক্ষেপে। সূর্য এসে সরাসরি ইমানের ঠিক সামনে বসলো। একবার মুক্ত দৃষ্টিতে ইমামের চেহারাটা পরখ করে দেখল সে। ফর্সা চেহারার জুড়ে কি এত অদ্ভুত মায়া লেগে আছে। ডান গালে ছোট একটা তিল, যা খুব সহজে কারো চোখে পড়ার কথা নয়। ওর লম্বা বাদামি চুলগুলো আজ খোলা, এক গুচ্ছ আবদ্ধ চুল কানের পিঠে পরিপাটি করে গুজে রাখা। পরনে ফ্রিমে ফরমাস স্যুটে ওকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে, তবে চোখে মুখে গম্ভীরতা ভীষণ স্পষ্ট। কিন্তু সূর্যকে দেখে ইমামা কোনো প্রতিক্রিয়া দেখালো না, কোনো প্রকার চঞ্চলও না দেখিয়ে সে অত্যন্ত ধীরস্থিরভাবে নিজের দুই হাত বুকের উপর ভাঁজ করলো। তারপর চেয়ারে আরাম করে হেলান দিয়ে বসলো। নিবিষ্ট দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে সে শান্ত গলায় প্রশ্ন করলো, ইউ আর লেট বাই দ্য ওয়ে, আপনি প্যারিসে কবে এলেন? সূর্য একটু হেসে জবাব দিল, এখানে ছিলাম 1 মাস আগের থেকে। তবে বলো, কেমন আছো তুমি? কেন দেখা সাক্ষাৎ নেই, যোগাযোগ নেই? ইমাম সহজ সরল জবাব, ব্যস্ত ছিলাম। সূর্য মাথা নাড়ালো। সে বুঝতে পারল ইমামার চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো ইশারার সাথে সেই ঘটনার পর কোনোভাবে আপসেট আছে কিনা। কিন্তু যখন সে কিছুই দেখল না, তখন একটু নিশ্চিত হলো। এবার তাহলে যেটার জন্য এখানে এসেছো সেটা আগানো যায়। সে নিজের গলা একটু পরিষ্কার করে বলল, তুমি নিশ্চিত জানো যে আমি এখানে কেন এসেছি? হুম, আমাদের পরিবার চাচ্ছে আমাদের বিয়ে দিতে, কিন্তু আমি তোমার উপর কিছু চাপাচ্ছি না। তোমার যদি মনে হয় এটা ঠিক, তাহলে তুমি হ্যাঁ বলো দিতে পারো। আর যদি না হয় তাহলে মানা করে দাও। ইয়েস, ইওর চয়েস। ইমান একটা দীর্ঘশ্বাস ফেলল। দীর্ঘশ্বাসের সাথে বুকের ভেতর থেকে আলাদা পাকানো একরাশ বিরক্তি যেন বেরিয়ে এলো। ইরাস ইশাক সাহেবের তাকে একটা বাঁশ খাইয়ে ছাড়াবেন ইমামা, সেটা নিশ্চিত। সেই দিকেও কত বড় বড় বুলি তিনি নিজের মুখ ফুটে বলেছেন। তিনি রাজি না হওয়া পর্যন্ত আমি কোনো পাত্র খুঁজব না। অথচ সেই কথায় স্বস্তি হলো বড়জোর কয়েক ঘন্টা। রাত পোয়াতে না পোয়াতেই নিজের পছন্দের সেই গুণধর যুবককে এনে ইমামের সামনে বসিয়ে দিয়েছেন তিনি। ইমামা কিছুক্ষণ চুপ করে রইল। বাবা এই ডিগবাজি খাওয়ার স্টাইলটা তার চেনা, কিন্তু এবারের ঝড়কাটা একটু বেশি। তবে ইমামার দমে যাওয়ার পাত্রী নয় সে। বেশি কিছুক্ষণ সময় নিজের কিছু একটা ভেবে মুখ খুলল, দেখুন, আমি এখন এসব নিয়ে ভাবছি না। আর অন্য প্ল্যান আছে। আর আমি চাইছি না এই ভাঙাচোরা খেলা আপনাকে টানতে। ব্যাপারটা জটিল। ইমামা শব্দগুলো তীরের মতো ধিল সূর্যর বুকে। এক মুহূর্তের জন্য মনে হলো সব থেমে গেছে, তার পৃথিবী ভেঙে খান খান হয়ে গেছে। কিন্তু পরক্ষণই সে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সংবরণ করলো। চেয়ার শক্ত করে হৃদয়ে ভাঙন লুকিয়ে সে অদ্ভুত এক শান্ত স্বরে নিজেকে সামলে নিল। বলল, ইটস ওকে, আমি ওয়েট করব তোমার জন্য। ইমামা না সূচক মাথা নাড়িয়ে জবাবে বলল, আমার জন্য অপেক্ষা করে লাভ নেই। সরি টু সে, আপনি আমাকে পারবেন না, আসছি। কথাগুলো বলেই এক মুহূর্তে আর দাঁড়ালো না ইমামা। দ্রুত পায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। ওর চলে যাওয়ার পথে তাকিয়ে থাকতে থাকতে সূর্যের বুকের ভেতরটা হঠাৎ এক অজানা ব্যথায় মোচড় দিয়ে উঠল। মনে হলো শরীরের কোনো এক দৃশ্য শিরা ছিঁড়ে যাচ্ছে, যার যন্ত্রণা ভাষার প্রকাশ করার সাধ্য তার নেই। প্রেমের আগুনে দহনে পুড়ে যাচ্ছে তার হৃদয়। কিন্তু এই কথা ব্যথা কি ইমামা বুঝতে পারবে, নাকি সে শুধুই ছুটবে প্রতিশোধের পেছনে? সূর্য সেখানে আরও কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। চারপাশটা বড্ড বেশি শান্ত, কেবল তার বুকের ভেতরে এক অস্বস্তি হাহাকার। টেবিলের উপর পড়ে থাকা ইমামার কফির কাপটা দিকে চোখ পড়ল তার। সে আলতো করে কাপটা হাতে তুলে নিল। কফিটা এখনো অর্ধেক রয়ে গেছে কাপে। এক কোণে ইমামার লিপস্টিকের হালকা একটা
রেখা লেগে আছে। সূর্য সেখানে নিজের আঙুলটা ডুবিয়ে দিল। হৃদয়ের খুব গম্ভীর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়ে এলো তার। অফুটন্ত স্বরে সে বিড়বিড় করে উঠল, বড্ড বেশি মায়া লাগিয়ে দিলে তুমি। তবে আমি তোমার জন্য সবসময় অপেক্ষা করব সুইটহার্ট, এবং আমি জানি তুমি আমার কাছে ফিরে আসবে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প প্রেমাগমন পর্ব ৯ চলবে।